এই যে এখানে 47তম বিসিএস এর মূল প্রশ্নটা আমার কাছে আছে। এই 47তম বিসিএস এর এটা মূলত ছিল 3 নম্বর সেট। 3 নম্বর সেটে 186 থেকে 200 পর্যন্ত ছিল বিজ্ঞান প্রশ্ন। তো দেখা যাক এই বিজ্ঞান প্রশ্নে কয়টা প্রশ্ন ডাইজেস্ট থেকে কমন পড়লো। তো এখানে 186 নম্বর প্রশ্নটা ছিল ইপিআই এর পূর্ণরূপ কি। এই যে ইপিআই 181 নম্বর পেজে ছিল, ডাইজেস্টে সরাসরি একটা প্রশ্ন ছিল। এই যে ডাইজেস্টের 181 নম্বর ইপিআই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন ছিল, এটা সরাসরি 47তম বিসিএস আসছে। তবে এখান থেকে আরেকটা প্রশ্ন 48তম বিসিএস এ আসছিল, স্পেশাল বিসিএস এ। এই যে এই প্রশ্নটা, কত সালে ইপিআই ভুক্ত রোগগুলো নির্মূল করার উদ্দেশ্যে শিশু টিকাদান কর্মসূচি গ্রহণ করে, এটা ছিল 48তম বিসিএস এর প্রশ্ন। তো এই প্রশ্নটা কিন্তু সরাসরি আসছে ডাইজেস্ট থেকে। তো দেখা যাক নেক্সট প্রশ্নটা কি। 187 নম্বর প্রশ্নটা ছিল কোন স্পেস টেলিস্কোপ 2021 সালে হাবল টেলিস্কোপের স্থলাভিষিক্ত হয়। এই প্রশ্নটা ছিল রিসেন্ট, তবে এখনকার রিসেন্ট না, তখনকার সময়ের 21 সালের রিসেন্ট। এই প্রশ্নটা না পারার মতোই একটা প্রশ্ন ছিল। এর পরের প্রশ্নটা ছিল 188 নম্বর কিউআর কোডে ব্যবহৃত হয় কি। এটা ছিল মূলত আধুনিক বিজ্ঞানের একটা প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে যারা কম্পিউটার পড়ছেন তাদের কাছে মানে সহজ একটা প্রশ্ন। এই প্রশ্নটা পারার মতো একটা প্রশ্ন, কম্পিউটার থেকে এটা সরাসরি আসছে। এটা পরবর্তীতে কম্পিউটার নিয়ে যখন আলোচনা করব তখন দেখাবো যে কোথা থেকে আসছে প্রশ্নটা। এর পরের প্রশ্নটা ছিল 189 ইথার সম্বন্ধে কোনটি মিথ্যা। এই প্রশ্নটা একটু অ্যাডভান্স লেভেলে ছিল। এটা হচ্ছে আমি ডাইজেস্ট থেকে আসে নাই, অন্য একটা রিটেনের বই থেকে আসছে, সেখানে আমি দেখাবো। এর পরেরটা ছিল কি আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত। এই প্রশ্নটা সরাসরি ডাইজেস্ট থেকে আসছে 827 নম্বর পেজে। দেখা যাক 827 নম্বর পেজে 27 এই যে আলট্রাসোনোগ্রাফি শব্দের কম্পাঙ্ক 1 থেকে 10 মেগাহার্জ হয়ে থাকে। এখানে আছে 1 থেকে 10 মেগাহার্জ। এর পরের প্রশ্নটা ছিল তাও ডাইজেস্ট থেকে সরাসরি, কোনটি শরীরে নাইট্রোজেন সরবরাহ করে। এই যে 865 নম্বর পেজে ছিল ডাইজেস্টে। 865 এই যে আমিষে নাইট্রোজেন থাকে 16%। এটা মূলত যারা অন্যান্য বই পড়েছেন তারা বুঝতে পারবেন যে এটা তো ডাইজেস্টে আমিষে নাইট্রোজেন থাকে 16%। অন্যান্য উপাদান যেগুলো আছে যেমন খনিজ লবণ, স্নেহ, ভিটামিন, এগুলোতে কিন্তু নাইট্রোজেন থাকে না। তার মানে আমিষে থাকে, তো আমিষটাই মূলত শরীরে নাইট্রোজেন সরবরাহ করে। মানে যেহেতু প্রশ্নটা একটু ট্রিকি ছিল আর এই প্রশ্নটা এমনি তো কঠিন ছিল, 47তম বিসিএস, তো এই জিনিসগুলো আপনি যখন পড়বেন তখন ওইভাবে চিন্তা ভাবনা করেই অ্যান্সার করতে হবে। আর যারা প্রশ্ন করেছেন তারাও চাচ্ছিলেন যে আপনি চিন্তা ভাবনা করে অ্যান্সার করেন, সরাসরি দিয়ে দিবে এমনটা না। তাই একটু চিন্তা ভাবনা করানোর জন্যই প্রশ্ন এইভাবে করছে, কিন্তু এটা ডাইজেস্ট থেকে কমনই। এরপরেরটা ছিল হাইড্রোজেন বোমায় ক্রিয়া করে। হাইড্রোজেন বোমায় ক্রিয়া করে কি ছিল, ফিউশন বিক্রিয়া, ফিউশন। এই প্রশ্নটা মূলত 830 নম্বর পেজে সরাসরি দেওয়া আছে। 192, 830। এই প্রশ্নটা একটু কনফিউজিং প্রশ্ন। এখানে বলা আছে ফিউশনে যে হাইড্রোজেন বোমা তৈরি হয় ফিউশন থেকে, কিন্তু এই প্রশ্নটা নবম দশমের যে পদার্থবিজ্ঞান বইতেও ফিউশন দেওয়া, কিন্তু আবার এখানে গুগলে করা আছে, গুগলে কিন্তু দুইটাই দেওয়া, আর এরা উত্তর দিয়ে রাখছে দুইটাই। এই যে ফিউশন দুইটাই আছে এখানে উত্তরে। এখন কোনটা হবে আসলে, তারা কোনটা অ্যান্সার ধরেছে, কোনটা তারা সঠিক বলে নিয়েছে সেটা আমরা কেউই জানি না। এখানে দুই ধরনের, বাট এটা হচ্ছে এই ডাইজেস্ট থেকে সরাসরি এসেছে। আর এই প্রশ্নটা ছিল তাও রিসেন্ট বলতে এখনকার রিসেন্ট না, আগের সময়ের সাম্প্রতিক ছিল, এটাও না পারার মতো একটা প্রশ্ন ছিল। এরপরে আসি ফিটকিরিতে কত অণু পানি থাকে। এটা 830 পেজ থেকে সরাসরি আসছে, তাও ডাইজেস্টে 830 নম্বর পেজ। এই যে এখানে আসছি আমরা 830 নম্বর পেজ। এই যে ফিটকিরির সংকেত, এই যে ফিটকিরি সংকেতে 24 অণু পানি থাকে। এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে 24। আর এই প্রশ্নটা ছিল একটা যারা বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের তাদের কাছে
এই প্রশ্নটা ছিল একটা বেসিক প্রশ্ন, বা অনেকের কাছে আমরা ক্লাস 8-এ যারা বিজ্ঞান পড়েছি তাদেরও পারার কথা, বাট অনেক বছর আগে সেক্ষেত্রে আবার না পারারও কথা। এই বইটা মূলত এই যে জীববিজ্ঞানে নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান থেকে সরাসরি আসছে, এটা পরে দেখাবো। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানে 135 নম্বর পেজে সরাসরি আসছে, চাইলে কেউ খুঁজে বের করে দেখতে পারেন। পরেরটা ছিল তরঙ্গের বেলায় কোনটি সত্য। এই প্রশ্নটা হচ্ছে 817 নম্বর পেজে, 817 নম্বর পেজের ডাইজেস্ট। তরঙ্গ, প্রশ্নটা কি ছিল? তরঙ্গের বেলায় কোনটি সত্য। এটা হচ্ছে সরাসরি প্রশ্নটা অ্যান্সার তুলে দেয় নাই, এটাকে আপনার খুঁজে বের করতে হবে। তো যারা তরঙ্গ পড়েছেন, এখানে তরঙ্গ, এখানে উত্তর ছিল তড়িৎ চুম্বক তরঙ্গ আলোর বেগে গমন করে। তো এই যে তরঙ্গ, তড়িৎ চুম্বক তরঙ্গ, দেখেন এই যে তরঙ্গ, তড়িৎ চুম্বক তরঙ্গ, এ ধরনের তরঙ্গের মাধ্যমে প্রয়োজন হয় না, যেমন আলোর তরঙ্গ। ব্যাপারটা ছিল কি, প্রশ্নটা ছিল কি, এখানে উত্তর হচ্ছে আলোর তরঙ্গ। এখানে প্রশ্নটা ছিল কি, তরঙ্গের বেলায় কোনটি সত্য। তড়িৎ চুম্বক তরঙ্গ আলোর বেগে গমন করে। বুঝে গেছে প্রশ্নটা? তারা একটু মানে টেকনিক খাটিয়েছে যে আপনি সরাসরি উত্তর না করে আপনি একটু বুঝে শুনে উত্তর করেন। তারা আপনার চিন্তা ভাবনা এখানে টেস্ট করছে। সো প্রশ্নটা একটু ট্রিকি করছে। এই জিনিসটা হচ্ছে আপনি যখন পড়বেন তখন এভাবে অ্যানালাইসিস করেই আপনাকে পড়তে হবে যে কিভাবে কি প্রশ্ন আসতে পারে, যেমন কি বলা ছিল আর কি উত্তর ছিল কিভাবে। তবে এটা সরাসরি কমনের মতোই প্রশ্ন, কমনের মতো না, কমনই বলা যায়। তো ডাইজেস্ট থেকে এই যে আরেকটা প্রশ্ন সরাসরি কমন আসছে। এর পরের প্রশ্নটা কি ছিল, হিগের কণার প্রকৃতির সাথে কোন বাংলাদেশি বিজ্ঞানীর নাম জড়িত। এখানে 874 নম্বর পেজে এই প্রশ্নটা সরাসরি দেওয়া আছে। তো দেখা যাক, 874 নম্বর পেজে এই যে বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর নাম অনুসারে বোসন কণিকার নামকরণ করা হয়েছে। এই যে 47তম বিসিএস প্রিলিমিনারিতে এই প্রশ্নটা সরাসরি আসছে, যে হিগের কণার সাথে সত্যেন্দ্রনাথ বসু। এই যে এই আরেকটা প্রশ্ন আমরা ডাইজেস্ট থেকে কমন পেয়ে গেলাম। এই যে আরেকটা প্রশ্ন, এর পরের প্রশ্ন ছিল কোন গ্যাস গ্রিন হাউস ইফেক্ট ঘটায়। উত্তর ছিল মিথেন। এটা 835 নম্বর পেজে সরাসরি আছে, 35 নম্বর। এখানে এই যে 835 নম্বর পেজ নম্বর 835, এখানে গ্রিন হাউস গ্যাস যে মিথেন, 47তম বিসিএস। এই প্রশ্নটাও ডাইজেস্ট থেকে সরাসরি কমন। এর পরের প্রশ্নটা কি ছিল, বিরল ভূতল। এই প্রশ্নটা একদম আনকমন একটা প্রশ্ন। এটাও তখনকার সময়ের সাম্প্রতিক ছিল, এখনকার সময়ের না, বর্তমান সময়ের রিসেন্ট কোনো সাম্প্রতিক না। এটাও একটা আনকমন প্রশ্ন। সো এটা না পারলেও চলবে। এখানে 3টা প্রশ্নই ছিল আনকমন। আপনার 15টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন আনকমন ছিল, আর বাকি প্রশ্নগুলো কিন্তু মোটামুটি দেখাচ্ছি। ডাইজেস্ট থেকে কয়টা কমন ছিল সেটা আগে দেখেন, তারপরে বলতেছি যে কিভাবে প্রিপারেশন নিলে আপনি বিজ্ঞানে ভালো করতে পারবেন। এরপরে ছিল কোন ধাতু পানিতে ফেললে আগুন ধরে। এটা ছিল 834 নম্বর পেজে, দেখা যায় 834, এই যে এখানে আছে 834। এই প্রশ্নটা আরেকটু ট্রিকি ছিল, যেমন এখানে 3-4টা প্রশ্নে তারা একটু ট্রিকি করেছে যে আপনি পড়েছেন কিন্তু আপনার পড়ার মধ্যে কতটা আপনি অ্যানালাইসিস করে পড়েছেন সেটাই আসলে বোঝার জন্য। যেমন ক্ষার ধাতু, যে সকল ধাতু পানির সাথে সরাসরি বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে তাকে ক্ষার ধাতু বলা হয়, যেমন সোডিয়াম। তো এই জিনিসটা আবার হচ্ছে যারা বিজ্ঞান গ্রুপের ছিলেন তারা খুব সহজেই পারার কথা, কারণ আমরা যখন বিজ্ঞান গ্রুপে রসায়ন পড়েছি সেখানে একটা পর্যায় সারণী ছিল। পর্যায় সারণীতে মূলত যে সোডিয়াম পটাশিয়াম এগুলো গ্রুপ 1-এ ছিল। এগুলো মূলত পানির সাথে সরাসরি বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করার সময় অনেক দ্রুত বিক্রিয়া করে, আর অনেক দ্রুত বিক্রিয়া করার সময় মূলত হচ্ছে তাপ গঠন করে, আর তাপের সময় অনেক সময় আগুন ধরে যায়। তো তারা কিন্তু এই যে আগুন ধরে যায়, ব্যাপারটা হচ্ছে আগুন ধরে যায়। কোশ্চেনটা একটু টিকে করেছে, কিন্তু এখানে বলা আছে যে তীব্র ক্ষার গঠন করে। যারা এই জিনিসগুলো খুব অ্যানালাইসিস করে পড়েছে তাদের এই প্রশ্নটা পারার কথা। এটা একটু ট্রিকি প্রশ্ন, বাট পারার কথা। মানে বই থেকে আসছে, বই থেকে সরাসরি ওইভাবে তুলে দেয় নাই, জাস্ট একটু ডিফিকাল্ট ওয়েতে তারা আপনাকে টেস্ট করেছে।
মানে এই ছিল। তো বলা যায় ডাইজেস্ট থেকে কমন পড়েছে, এখানে কমন সরাসরি কমন আসছে 1 2 3 4 5 6 7 8, মানে টোটালি 8টা প্রশ্ন ডাইজেস্ট থেকে সরাসরি কমন আসছে এই 47তম বিসিএস প্রিলিমিনারিতে। তাহলে আমরা যারা মনে করি যে ডাইজেস্ট পড়ে আসলে প্রিলিমিনারি পাস করা সম্ভব না, তাদের উদ্দেশ্যে বলি ডাইজেস্ট পড়েও প্রিলিমিনারি পাস করা সম্ভব যদি আপনি অ্যানালাইসিস করে প্রশ্ন পড়েন। আর এখানে একটা প্রশ্ন ছিল যেটা বলি যে নেসেসারি ইভেল, এই প্রশ্নটা ছিল নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের সরাসরি 135 নম্বর পেজে। যে দেখাচ্ছি আমি 135 নম্বর পেজ। এই যে প্রসাধন একটি অতি প্রয়োজনীয় অমঙ্গল, এই যে নেসেসারি ইভেল এই যে এখানে বলা আছে সরাসরি প্রয়োজনীয় ক্ষতি নেসেসারি ইভেল, এটা 47তম বিসিএসে। এই বইটা জীববিজ্ঞান বই থেকে গত বছর 46তম বিসিএসে একটা প্রশ্ন আসছিল। এই যে তখন যেহেতু 46তম বিসিএসে তখন প্রশ্ন আসছিল, আর এখন আসছে এই যে দ্বিপদ নামকরণ থেকে প্রশ্ন আসছিল 46তম বিসিএসে। দুইটা অংশ থাকে, প্রথম অংশটি কি, সেকেন্ড অংশটি কি, এরকম একটা প্রশ্ন 46তম বিসিএসের বিজ্ঞানেও আসছিল। যেহেতু জীববিজ্ঞান থেকে প্রশ্ন করা শুরু করছে, তার মানে বইটা ইম্পর্টেন্ট। যারা বিজ্ঞান প্রিপারেশন নিতে চাচ্ছেন বা বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিতে চাচ্ছেন বিজ্ঞান বিষয়ে, আপনারা ডাইজেস্ট পড়লে মোটামুটি একটা পাস মার্কস চলে আসবে, বিজ্ঞানে ভালো একটা মার্কস আসবে। তো যেহেতু একটা ভালো মার্কস আশা করেন, তো সেক্ষেত্রে এই বইটা আসলে আমি মনে করি প্রথমে ডাইজেস্ট পড়া। আর যে এখানে আরেকটা প্রশ্ন ছিল যে ইথারের যে প্রশ্নটা ছিল, ইথার এই প্রশ্নটা বলেছিলাম আগে যে এই প্রশ্নটা একটু অ্যাডভান্স লেভেলে করেছে। এই প্রশ্নটা আমি এই বইটাতে যে রিটেনের এই বইটাতে আছে, দেখা যাক রিটেনের বইটাতে আচ্ছা ইথার সম্বন্ধে যে রিটেনে বলা আছে, এতে ইথার একটি কাল্পনিক ভেতর দিয়েছে তরঙ্গের আকারে। এই যে এখানে লেখা আছে সরাসরি বলা আছে ইথার সম্বন্ধে, ইথার এই মাধ্যম ছাড়া এখানে কোনটা মিথ্যা বলছে। তো এখানে আপনি ইথার সম্বন্ধে যদি জানেন তাহলে আপনি কোনটা মিথ্যা সেটা আপনি বের করতে পারবেন। আর ইথার সম্বন্ধে কিন্তু এই বইটাতে ভালোভাবে বলা আছে যে ইথার সম্বন্ধে এখানে অনেকগুলো তত্ত্ব আছে। এই তত্ত্বর মধ্যে ইথার সম্বন্ধে বিভিন্ন বিজ্ঞানীরা ইথার নিয়ে আলোচনা করেছেন। তো যে এখানে বলা আছে কোনটা মিথ্যা, যে উত্তর বলা আছে এখানে কোনটা মিথ্যা। এখানে উত্তর ছিল এই মাধ্যম ছাড়া তড়িৎ চুম্বক তরঙ্গ সঞ্চালন সম্ভব নয়। এখানে ইথারের পরিবর্তে এখানে অন্য বিজ্ঞানী কয়েকটা তত্ত্ব ছিল। এই তত্ত্বের মধ্যে একজন বিজ্ঞানী আছে, তিনি বলেছেন ম্যাক্সওয়েল বলেছেন কাল্পনিক ইথারের পরিবর্তেও বৈদ্যুতিক গুণভিত্তিক তড়িৎ চুম্বক ক্ষেত্রে আলো তরঙ্গ সঞ্চালিত হয়ে থাকে। তার মানে এটা মিথ্যা, এই উত্তরটা মিথ্যা। তো ইথার সম্বন্ধে আপনি যখন জানবেন তখন আপনি কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আপনি সহজে বের করতে পারবেন। আর তার জন্য আপনার একটু এই যে অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আপনি ডাইজেস্ট করে, আমি বলি না যে ডাইজেস্ট করে আপনি একদম খুব ভালো একটা মার্কস পাবেন, বাট ডাইজেস্ট করে আপনি ফেল করবেন না। ডাইজেস্ট করে আপনি পাস মার্কস অবশ্যই পাবেন। তবে তার সাথে যদি আপনি আরও ভালো করতে চান, যেমন মেন বই একটু ফোকাস করতে হবে। মেন বইগুলা আর না হোক আপনি হচ্ছে 2 থেকে 3 বার রিডিং পড়বেন, ভালোভাবে রিডিং পড়বেন, যাতে করে আপনার 1টা 2টা বা 3টা প্রশ্ন আসলে সেগুলো আপনি পারেন। আর যদি সময় পান তাহলে রিটেনের বইগুলো একটু ভালোভাবে পড়ে ফেলবেন এই প্রিলিমিনারির সাথেই। কারণ আমরা জানি যে এখনকার বিসিএসগুলোতে প্রিলিমিনারির পরে কিন্তু রিটেনে বেশি একটা সময় পাওয়া যায় না। আর পিএসসি যেহেতু এখন 1 বছরে বিসিএস কমপ্লিট করার চিন্তা ভাবনা নিচ্ছে আর ওইভাবে তারা কাজ করতেছে, তো সেক্ষেত্রে প্রিলিমিনারির সাথে আসলে রিটেন যদি কমপ্লিট করা যায়, রিটেনে অতটা বেশি চাপ পড়বে না, প্লাস হচ্ছে প্রিলিমিনারিতে খুব ভালো একটা মার্কস তোলা যাবে। আর ডাইজেস্ট করে যে ফেল করবেন ব্যাপারটা এমন না। আর বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতিতে বিশাল বড় একটা সিলেবাস, বিজ্ঞানে 15 মার্কসের জন্য বিশাল অনেক কিছু পড়তে হয়, সেখানে মোটা বই পড়ে আসলে মনে রাখা সম্ভব না। তো সেক্ষেত্রে আমি বলবো যে ডাইজেস্ট যদি আপনারা অ্যানালাইসিস করে পড়েন তাহলে অল্প সময়ে বিসিএস এর পাশ করার মতো ভালো একটা মার্কস আপনারা তুলতে পারবেন। পাশ করার মার্কসটা আপনারা তুলে ফেলতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে।